বাংলা সাহিত্যের ঐতিহ্য দীর্ঘদিনের। সময়ের সাথে সাথে তার পথ পরিবর্তন হয়েছে। আবেগ, জীবনের সাহিত্য অনুভব, উপস্থাপন, সর্বাঙ্গীন বিন্যাস সমস্ত কিছুই বাংলা সাহিত্যে প্রভাব পড়েছে। সাহিত্য শুধু এই শব্দের ভেতরেই যেন এক গভীর আড়াল আছে। সাহিত্যে না বলা অনেক কিছু আছে, না জানা আছে, যা কৌতূহলকে নিমেষে প্ররোচনা দেয়। তৈরি হয় নতুন কিছু। বছরের পর বছর ধরে প্রকাশিত হয়ে চলেছে অনন্ত স্বপ্ন দিয়ে ঘেরা নতুন নতুন অনেক পত্রিকা। নতুন সাহিত্য যেন একটি নতুন অনুসন্ধান। আমাদের প্রত্যেকেরই বিরামহীন জীবন প্রবাহে প্রত্যেককে ক্রমাগত সাঁতার কেটে 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 এগোতে হয়। তার মাঝেই সাহিত্য বিচরণ করে চলে। এই ভাবনা অনুভবেই ব্রাত্য নামক পত্রিকার আবার পুনর্জাগরণ ঘটল। ১৯৫২ খ্রিস্টাব্দে প্রয়াত আচার্য নিহাররঞ্জন রায় ও জ্যোৎস্না সিংহ রায়ের সম্পাদনায় প্রথম প্রকাশ। সেটি এক সংখ্যাতেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেটি আবার প্রকাশ হয়। ব্রাত্য, এই শিরোনামটুকুর ভেতর অনেক অর্থ লুকিয়ে আছে। আজকের দিনে ব্রাত্য বলতে সর্বরকম পিছিয়ে পড়া, সামাজিকভাবে অবহেলিত ও নির্যাতিত, বিত্তহীন বা স্বল্পবিত্ত শ্রমজীবী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী ইত্যাদি সমস্ত জনসমষ্টিকেই বোঝায়। এই শ্রেণীর মানুষের সমাজে সর্বাধিক এই শ্রেণীর মানুষদের স্বার্থে ব্রাত্য পত্রিকার সীমিত ক্ষমতায় যেটুকু সজাগ করা যায় সেটাই তাদের লক্ষ্য। পত্রিকার আলোচ্য বিষয়, নির্মাণ উপস্থাপন সেইভাবেই তৈরি করা হয়। সাহিত্য সমাজের দর্পণ, শ্রেণীবিশেষের দ্বারা নিয়ন্ত্রিত যে ধরনের সমাজ ব্যবস্থা যেরকমই যে কালেরই থাকুক না কেন, সেই কালের সাহিত্যে তার প্রতিফলন ঘটবেই। বিশেষ কালের বিশেষ সমাজ ব্যবস্থা তার পূর্ববর্তী যুগের সামাজিক অব্যবস্থা, অসঙ্গতি ও অপূর্ণতাগুলি দূর করে ব্যাপকতর প্রকৃতি ও অধিকতর মানুষের উদ্যম, অর্থ, সামর্থ্য ও শ্রমকে কাজে লাগিয়ে সামাজিক উৎপাদন ও সম্পদ বৃদ্ধির আশা ও প্রতিশ্রুতি ঘোষণা করে। এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় উত্তরণ্যকালে ঘোষিত ও প্রতিশ্রুত উচ্চ আদর্শ ও ভাবনা কল্পনা বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে ধাপে ধাপে বহুমুখী ক্রিয়া প্রতিক্রিয়া টানাপোড়েনে প্রায় বিপর্যস্ত কিংবা বিপথগামী হয়। সমাজের ক্ষমতাশীল শ্রেণীর স্বার্থে প্রারম্ভিক আদর্শের ক্রমাগত বিকৃতি শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল ও রক্ষণশীল শ্রেণীর মূল লক্ষ্যে পরিণত হয়। এই লক্ষ্যভ্রষ্টতার বিরুদ্ধেই আদর্শনৈতিক সংগ্রামের অপরিহার্যতা। এই সংগ্রামী সামাজিক ও প্রাসঙ্গিকতার সূত্রেই সাহিত্য তার যুগোপযোগী আদর্শ নীতি অনুসরণে বাধ্য। অবশ্য শ্রেণীবিন্যস্ত সমাজে ক্ষমতাসীন শ্রেণী নিজের স্বার্থে সাহিত্য দর্শনকে নিয়ন্ত্রিত করতে সচেষ্ট থাকে। সেক্ষেত্রে শোষিত অবহেলিত শ্রেণী যদি সংগ্রামী হয়ে ওঠে, তাহলে সেই সাহিত্য আদর্শে তারও ছায়াপাত ঘটে। যুগ যুগ ধরে সাহিত্য আদর্শে এই ঘাত সংঘাতের পথ ধরেই বিবর্তন চলছে। ব্রাত্য পত্রিকার সমৃদ্ধি এবং প্রকাশে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা বিভিন্ন সময় ছিলেন তারা হলেন কবি নিবারণ চক্রবর্তী, ডাক্তার শিবদাস বন্দ্যোপাধ্যায়, তমাল তরুণ দাস, প্রবীর মাসচারক, বীরেন্দ্র কুমার দাস, রঞ্জিত রায় কেশব দাস, শঙ্কর রায় মায়া চক্রবর্তী, সুখময় ভৌমিক, তপন ভৌমিক। বিভিন্ন সময় আরও অনেক নতুন সাহিত্য অনুরাগী তারা এই পত্রিকাকে সমৃদ্ধ করে চলেছেন, যেমন প্রবীর দাস, মিতালী চক্রবর্তী, সুস্মিতা মজুমদার, অভিরাজ চক্রবর্তী, স্বপন ভট্টাচার্য, কল্যাণ কুমার মণ্ডল এবং আরও অনেকে। বর্তমান সময়কালে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে সম্পাদনা করছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ডাক্তার শঙ্কর কুমার রায়। শুধুমাত্র বড়দের লেখাতেই এই পত্রিকা সমৃদ্ধ তা কিন্তু নয়, পাশাপাশি ছোটদের লেখা কেভাল ও সমানভাবে এই পত্রিকায় প্রকাশের জন্য গুরুত্ব দেওয়া হয়। পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয় নবীন প্রবীণদের প্রাণবন্ত নানান সত্তা ছড়ানো গদ্য, কবিতা, প্রবন্ধ ইত্যাদি। এখান থেকে আমরা তাঁদের মেধাবী বিচ্ছুরণ দেখতে পাই।
বহুমুখী প্রতিভার সন্ধান পাই। ব্রাত্যপত্রিকা সব মিলিয়ে যেন চোখের দেখা, প্রাণের কথায় জীবন, যেন প্রতিদিনের উৎসব এসবের কথাই বলে। সৃষ্টির অনাবিলতা মোহিত এই পত্রিকার লেখকদের কলমের অন্যতম বৈশিষ্ট্য। এ যেন লেখক অথবা ও লেখকদের সাহিত্য যাপন ঘিরে এগিয়ে চলা স্বপ্নের পত্রিকা, বোধের বন্ধুতা। চমৎকৃত অনেক লেখার মাধ্যমে এই পত্রিকায় আমরা আমাদের চেনা ভাবনাকে অন্যভাবে দেখতে সক্ষম হই। বিশিষ্ট গবেষক এবং লেখক সম্পাদক ডাক্তার শঙ্কর কুমার রায় ব্রাত্য পত্রিকার মাধ্যমে বর্তমানের পৃষ্ঠায় অতীতকে সুদৃশ্য করে তোলার মতো কঠিন কঠোর অথচ আনন্দ স্নিগ্ধ কাজটি করে চলেছেন নিভৃতে। পত্রিকাটির মুদ্রণ এবং পরিবেশনা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণের ভেতরে রয়েছে এক অসাধারণের ছোঁয়া। সাহিত্যের বিভিন্ন ভাষা সাজের ঐতিহ্যের সঙ্গে চলমান সময়কে মিশিয়ে দেওয়া বড় কঠিন কাজ, আর সেই কঠিন কাজটি সম্পাদক করে চলেছেন নীরবে। পত্রিকাটি সাহিত্যপ্রেমীদের অবশ্য পাঠ্য। সাহিত্যের বিচিত্র ভুবনে বৈচিত্র্যময় পরিক্রমা নিয়েই পত্রিকার পথ চলা। সম্পাদকের সাথে একইভাবে এগিয়ে এসেছেন বেশ কিছু সাহিত্যপ্রেমী মানুষ। তারা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পত্রিকাকে আরও বেশি পাঠকমুখী করে তোলার জন্য। সম্পাদক বিশ্বাস করেন তার এই পত্রিকার মাধ্যমে তিনি চেষ্টা করে চলেছেন বহুমাত্রিক এবং বহু বিচিত্র সাহিত্য চর্চার, পাঠকের দরবারে। তাই এই পত্রিকা অত্যন্ত সমাদৃত। বিষয় বৈচিত্র্য উপস্থাপনে একেবারে অনন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্পাদক, লেখক এবং বিশিষ্ট গবেষক ডাক্তার শঙ্কর কুমার রায় তার নিজস্ব স্মৃতিচরণের সূত্রে ব্রাত্য পত্রিকা সম্পর্কে পাঠকদের এবং দর্শকদের ওয়াকিবহাল করেছেন। ব্যতিক্রমী ভাবনার ভিন্ন প্রয়াস। নমস্কার, আমি ডাক্তার শঙ্কর কুমার রায়। যদিও পেশাগতভাবে আমি ডাক্তার, তবুও আমি সাহিত্যের অনুরাগী। আমাকে এই ভাবনায় ভাবিত করেছেন আমারই অগ্রজ ডাক্তার যাদব চন্দ্র দাস। তার নেকনাম হচ্ছে তমাল তরুণ দাস। এই পত্রিকাটা চলার শুরু হয় 1985 খ্রিস্টাব্দ থেকে, জুন মাস থেকে। আজ পত্রিকাটা আপনাদের পাঠকদের, লেখকদের, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নাই নাই করে 42 বছরে পা দিয়েছে। অজস্র মানুষের সংস্পর্শে এসেছি, অজস্র মানুষ এখানে লেখা দিয়েছেন। এখানে এমনকি তৎকালীন সময়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন চক্রবর্তী, এদের লেখকের তারাপদ লাহিড়ী আর এই পত্রিকাটার উদ্বোধন করেছিলেন বিদগ্ধ পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী এবং আইনজীবী তারাপদ লাহিড়ী। আচ্ছা, যার মার্ক্সীয় দর্শন এবং মার্ক্সীয় অর্থনীতি বিশেষভাবে খ্যাত। আজকে আমরা আধুনিক প্রযুক্তির সাহায্য নেই। কেন নেই? না, আমাদেরও তো এগোতে হবে। সেই বান্ধা তার আমরা লেটার পেসে আমরা পড়ে নেই, কিন্তু এখন আমরা ডিপিটি করি, ডিজিটাল ছবি ছাপি, ডিজিটাল ছবি তক্তকে লেখা পাই। এ সমস্তের জন্য তো আমরা আধুনিক প্রযুক্তির সাহায্য নেই। এখন কথা হচ্ছে পাঠক। এখন পাঠক যেমন এখন, হ্যাঁ, ডিজিটাল দুনিয়ার স্মার্টফোন যেমন হাতে হাতে চলে এসেছে, হ্যাঁ, বইয়ের ক্রেতা কিন্তু কিছু কমেছে, নো ডাউট, কিন্তু পাঠক কমেনি। এখানে আমি এই কারণেই বলছি, যারা ডিজিটালে পড়াশোনা করেন তারাও তো পড়েন, আর বই যারা পড়েন তারাও পড়েন। এখন কথাটা হলো, দুটো পড়ার জায়গা থেকে ডিজিটাল দুনিয়ায় যে বইয়ের থেকে দূরত্ব তৈরি হচ্ছে সেটা নয়। আমরা দুটোকে নৈকট্যে আনতে পারছি না বলে সেটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। কেননা দুটোকে মিলিয়ে যদি আমাদের এই সাহিত্য চর্চা বা
গুলো চলতে থাকে, একদিন দেখা যাবে যে খুব সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে আসছে। তবে হ্যাঁ, ডিজিটাল দুনিয়ার ভিতরে অনেক কিছু অসত্য অস্বচ্ছ জিনিস চলে আসে, যেগুলো আসা বাঞ্ছনীয় নয়। তবে এই পত্রিকা করতে গিয়ে যেমন বহু মানুষের সান্নিধ্যে এসেছি, আবার কারুর কারুর কাছ থেকে এত সুন্দর সদুপদেশ পেয়েছি। যেমন ডাক্তার যাদবচন্দ্র দাস বলতেন যে শুধু সাহিত্য করবার জন্য সাহিত্য নয় শঙ্কর, এটাকে সমাজকে তোমাকে একটা বার্তা দিতে হবে। এই বার্তা দেওয়ার জন্যই সাহিত্যকে কাজে লাগাতে হয়। সেইভাবে ভাববে, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। যতদিন উনি মাথার উপরে অভিভাবক হিসেবে ছিলেন, তখন তো চিন্তা করিনি যে এটার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে। এই দুরূহ দায়িত্বটা যখন আমার ঘাড়ে এসে পড়লো, তখন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে কীভাবে এই পত্রিকাটাকে চালাতে হয়। যাই হোক, ওনার কাছ শিখেছি, জেনেছি। উনি খুবই স্নেহ করতেন বলে হাতে ধরে কাজ শিখিয়েছেন, একথা কখনোই অস্বীকার করতে পারবো না। যতদিন বাঁচব তিনি আমার স্মৃতিতেই থেকে যাবেন। আর যেটা হচ্ছে, বহু মানুষ নানাভাবে আমাকে উৎসাহিত করেছেন। আমরা যখন সাহিত্য সভাগুলো করি, দেখি তো অনেক নতুন নতুন লোক আসেন, তারা তাদের নিজেদের পারফরমেন্স দেখান, গল্প বলেন, কবিতা পাঠ করেন, কেউ শ্রুতি নাটক পরিবেশন করেন। আমরা এদের সুযোগ এদের উৎসাহ দিতে, আমরা উৎসাহ পাই এদের চেষ্টাতে। তাদেরই যে আমরা শুধু উৎসাহিত করি তা না, তাদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত হই যে আরও কীভাবে ব্যাপকভাবে এই কাজগুলোতে তাদের নিবিড়ভাবে জড়িয়ে নেওয়া যায়। এই যুগের ছেলে মেয়েদের ভিতরে আমি বলবো, আমার সাথে এগিয়ে আসে শ্রীমতী মিতালি চক্রবর্তী, সুস্মিতা মজুমদার, প্রলয় বসু, এই ধরনের এই সমস্ত ব্যক্তিত্বরা আসেন, আমার পাশে থাকেন। ভুল ভ্রান্তি হলে ওরাই সামলে দেয়। আবার দরকার হলে প্রলয় তো বকাবকিই করে বসে। কী করবো, তবু মানিয়ে নিয়ে তো চলতে হয়। এটাকে আমার বোধহয় এটা আমার ইলাস্টিসিটি বোধটাই বোধহয় কাজ করে এখানে। যাই হোক, অনেক এদের নিয়েই কাজ করে যাচ্ছি, যেতে চাই যতদিন বাঁচব। আর পত্রিকাটা ধারাবাহিকতা, এর যে প্রয়োজনটা, সেটা যেন ঠিকঠাকভাবে পত্রিকা যে পথে আগেও চলেছে সেই পথ ধরে যেন চলতে পারে, এই বিষয়টা আমি লক্ষ্য রাখছি। আমি না, আমরা এখানে আমি বলাটা ঠিক নয়। তবে একটা বিষয় যে আমি বুঝতে পারিনি যে আমার মতো একজন অখ্যাত লোককে কেউ খুঁজে বের করবেন। এই পত্রিকার শুরু থেকেই আমাদের ভাবনায় ছিল যে আমরা তরুণ প্রজন্মকে বা তারও ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করে আমাদের এই সাথে জুড়ে নেওয়া, যার জন্য আমরা আমাদের পত্রিকায় কচি কাঁচার পাতা বলে কিছুটা জায়গা তাদের জন্য রাখি। কেউ কবিতা পাঠালে আমরা সাদরে গ্রহণ করি, কেউ ছবি এঁকে পাঠালে সেগুলোও আমরা প্রকাশ করি। এইভাবে আমরা ছোট থেকে বৃদ্ধ সকলের সাথেই মিলেমিশে থাকি। আমাদের পত্রিকায় খ্যাতনামা লোকেদের হয়তো লেখা কম থাকে, কিন্তু যারা লেখেন আমাদের পত্রিকায় তারাও নেহাত কম নয় কোনো অংশে। এই বই দেখলে পরে বোঝা যায়, পড়াশোনা করলে, যে তাদের ভিতরে অনেক পাণ্ডিত্য আছে। কেউ কেউ ডক্টরেট আছেন। এইভাবে আজ সকলের সাহায্যে পত্রিকাটা এতদূর এই পর্যন্ত এগিয়ে এসেছে। আমরা চাইব যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগিয়ে আসেন এই পত্রিকাটাকে ধরে রাখার জন্য। এটাই আমার আবেদন থাকলো তরুণ প্রজন্মের কাছে। আমি আজ প্রবীণত্বে এসে গেছি ঠিকই, কিন্তু আমার মনটা কিন্তু এখনো প্রবীণ নয়। এখন রসে বসে ভালোই আছি।
সরস মানসিকতা নিয়ে আমি চলতে চেষ্টা করি সকলের সাথে, এবং যার জন্য আমাকে শ্রদ্ধেয় সুজিত দাস মশাই রসিকলাল বলে ডাকতেন। এই তখন ওনার অনুরোধে রসিকলালের নামের আড়ালেও কিন্তু কিছু কিছু লেখা, ওনার যে পত্রিকা ছিল সাহিত্য অঙ্গন, সেখানেও সেগুলো পরিবেশিত হয়েছে। ইদানিং হয়তো ততটা লিখে উঠতে পারি না, সব জায়গায় সব লেখা দিতে পারি না, তবু বহু পত্রপত্রিকায় লেখা আমার ছাপা হয়েছে। এবং আমি সকলের পরিশেষে সকলের কাছে আমি একটা অনুরোধ রাখবো, কিছু না কিছু আপনারা লিখুন। আপনার বাড়ির বাজারের ফর্দ করতে গেলেও তো লিখতে হয় যে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। সেটাকে মনে করে কিছু কিছু আপনার দৈনন্দিন জীবনযাপনের বা জীবনযাত্রার ভিতরে আপনি যা দেখছেন, আশেপাশে যাই করে দেখছেন, সেইগুলোকে লিপিবদ্ধ করুন। সেও দেখবেন একসময় একটা সুন্দর সাহিত্য হয়ে উঠবে। এই এই প্রার্থনা আমি সকলের কাছেই করছি, আপামর জনসাধারণের কাছে। কেননা আমি তো দেখেছি অনেকে লেখাপড়া জানেন না, মাঠে কাজ করেন, এমন লোকও তার ভাবনাকে যখন সামনে তুলে ধরে তখন মনে হয় এটাকে টেপ রেকর্ড করে ধরে রাখি বা কোনো কিছুতে ধরে রাখি। এরকম একজন বছিরুদ্দিন চাচা বলে একজনের সাথে ট্রেনে দেখা হয়েছিল। আমার এক ভাই সেই লেখা, ওর কাছ থেকে লেখা সংগ্রহ করে আমাকে দিয়েছিলেন। সেই ভাইটার নাম হচ্ছে রিন্টু অধিকারী। বললো, ডাক্তারবাবু এটা কি দেয়া যাবে? আমি দেখি, বলো। সে আমার চোখে দেখে না, কিন্তু রিন্টু অধিকারী খুব কম থেকে আমার মতোই হয়ে গেছে, এখন আমি ওরকমই হয়ে গেছি। তখন পড়ে বললাম, হ্যাঁ এটা দেওয়া যাবে, তবে একটু মেহনত করতে হবে। বলে, যদি করে দেন না চাচা খুব খুশি হবে, জানেন তো। আরে ঠিক আছে, এই তো চাই। একজন লোক, তিনি চেষ্টা করেছেন, আমি তাকে যতটুকু পেরেছি তার সাথে থেকেছি। এই ধরনের ব্যাপার আমরা চাই। আপনারা লিখুন, আমাদের কাছে আসুন, সাধ্যমতো আমরা আপনাদের সাথে থাকতে চাই, সেই সুযোগটা দেবেন।